চিন্ময়কে মুক্তি না দিলে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধের হুমকি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, উস্কানিমূলক তৎপরতার দায় মোদী সরকারকে বহন করতে হবে। ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ, চেয়ে রিট। বাসস্ট্যান্ড দখল নিয়ে বিএনপি দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া। এবং সর্বশেষ জানাবো, ডিবি হারুনের প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা করেন স্বামী, বললেন স্বর্ণা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চিন্ময়কে মুক্তি না দিলে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধের হুমকি। ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে নিঃশর্ত মুক্তি, বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননা এবং সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন বন্ধ করা না হলে সোমবার 6টা থেকে ভোর 6টা পর্যন্ত সব ধরনের আমদানি রপ্তানি বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে পশ্চিম বাংলা রাজ্য বিজেপির সভাপতি শুভেন্দু অধিকারী। তিনি আরো বলেন, আগামী 7 দিনের মধ্যে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি এবং সংখ্যালঘু নির্যাতন সম্পূর্ণভাবে বন্ধ করা না হলে সপ্তাহ শেষে 5 দিনের জন্য আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়া হবে। 2025 সাল থেকে বাংলাদেশে আলু, পেঁয়াজ, ডিম সহ সব ধরনের আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়া হবে। তিনি আরো বলেন, ভারতে পলাতক আওয়ামী লীগের নেতাদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে হবে। মিছিলকারী বিশ্ব হিন্দু জোট গড়ে তুলতে বিভিন্ন স্লোগান দেয়। স্লোগানে তারা ইউনূস সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে পদত্যাগ দাবি করেন। বেলা 3:30টার দিকে শুভেন্দু অধিকারী নেতৃত্বে মিছিলকারীরা নো ম্যানস ল্যান্ডে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ এর বাধার মুখে মিছিলকারীরা পেত্রাপোল বন্দরের দিকে ফিরে যায়। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, উস্কানিমূলক তৎপরতার দায় মোদী সরকারকে বহন করতে হবে। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের উপ হাইকমিশনে বাংলাদেশের বিরোধী উগ্র হিন্দুত্ববাদীদের ব্যাপক হামলা, আক্রমণ ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এসব উস্কানিমূলক সহিংস তৎপরতায় দায়-দায়িত্ব নরেন্দ্র মোদী সরকারকে বহন করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। রাতে গণমাধ্যমে প্রেরিত বিবৃতিতে তিনি বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কর্তৃক বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষায় জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানোর আহ্বান এবং বেনাপোল সীমান্তে বিজিবির বাংলাদেশ বিদেশি মহড়া পুরোপুরি উস্কানিমূলক ও বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী। মমতা ব্যানার্জির বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপের মদত জোগানোর শামিল। তিনি বলেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিজেপির অপপ্রচারণায় শামিল হয়েছে ভারতের অনেকগুলো রাজনৈতিক দল। বিজেপি সরকার ও তাদের দল পরিকল্পিতভাবে বিশ্বব্যাপী বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিয়ে মিথ্যা তথ্য ও প্রচারণা চালিয়ে আসছে। বিবৃতিতে তিনি ভারতীয় সরকার ও বিজেপিকে বাংলাদেশ বিরোধী সাম্প্রদায়িক উত্তেজনা যাবতীয় কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি দেশ ও দেশের বাইরে সব উস্কানি মোকাবিলা করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ, চেয়ে রিট। বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহিনারা লাইলি এই রিট দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী এগলাস উদ্দিন ভুইয়া। হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে চলতি সপ্তাহে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে। রিটে কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন 2006 এর 19 ধারা মোতাবেক ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করতে বলা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। আইনজীবী এগলাস উদ্দিন ভুইয়া বলেন, ভারতীয় চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, রিপাবলিক বাংলা সহ সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চাওয়া হয়েছে। ভারতীয় টিভি চ্যানেল বিভিন্ন উস্কানিমূলক সংবাদ প্রচার করা হচ্ছে। এছাড়া ভারতীয় চ্যানেলে বাংলাদেশের সংস্কৃতি বিরোধী বিভিন্ন অনুষ্ঠান অবাধ সম্প্রচারের ফলে যুব সমাজ ধ্বংসের সম্মুখীন। তারা কোনো আইন মানছে না। এসব কারণে ভারতীয় সব চ্যানেলের সম্প্রচার বন্ধ চাওয়া হচ্ছে। বাসস্ট্যান্ড দখল নিয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া। বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের দখল নিয়ে বিএনপিপন্থী দুই শ্রমিক সংগঠনের পাল্টাপাল্টি ধাওয়া এবং লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়ার ঘটনা ঘটেছে। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই দেশীয় অস্ত্র নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া দিতে দেখা যায়। কিছু সময় পর অতিরিক্ত সেনা সদস্যরা ঘটনাস্থলে এসে উভয় পক্ষ অবস্থান ছেড়ে চলে যায়। ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগ, শ্রমিক লীগের নেতাকর্মী ও তাদের সমর্থিত শ্রমিক ইউনিয়নের লোকজন বাসস্ট্যান্ড
ছেড়ে যায়। তখন কয়েকদিন বাস চলাচল ও টিকিট কাউন্টারগুলো বন্ধ ছিল। 2-3 দিন পর বিএনপি শ্রমিক দল সমর্থিত একটি পক্ষ বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নেয় এবং আন্তজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন করে। তবে কদিন না যেতেই শ্রমিক দলের অন্য একটি পক্ষ একই ইউনিয়নের কমিটি গঠন করে স্ট্যান্ডের দখল নেওয়ার চেষ্টা করে। এরপর থেকেই বাস স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে দুই পক্ষ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করা সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ প্রদান করেন। দুই পক্ষই নিজেদেরকে শ্রম অধিদপ্তর ও জাতীয় শ্রমিক ফেডারেশনের অনুমতি কমিটি দাবি করে। প্রত্যক্ষদর্শী স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সেলিম ভুঁইয়ার নেতৃত্বে বিএনপির একটি পক্ষ বাস স্ট্যান্ডে যাবে বলে আগের দিন ঘোষণা দেয়। এ নিয়ে সকাল থেকে উত্তেজনা বিরাজ করছিল। বাস স্ট্যান্ডে পুলিশ মোতায়েন করা হয়, টহল চলছিল সেনাবাহিনীরও। এরই পারে মাঝে দুপুর 12:15 দিকে বাস স্ট্যান্ডের পূর্ব দিকে সড়ক দিয়ে লাঠিসোঁটা, দা, ছুরি, রডসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেলিম ভুঁইয়া গ্রুপের লোকজন স্ট্যান্ডের দিকে আসতে শুরু করে। তখন স্ট্যান্ডের ভেতর থাকা শ্রমিক দল নেতা শামীম খান ও সাইফুল ইসলামের লোকজনও লাঠিসোঁটা নিয়ে বাধা সৃষ্টির চেষ্টা করে। এ সময় উভয় পক্ষের মাঝে ইটপাটকেল ছোড়া ও ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে স্ট্যান্ডের দখলে থাকা সাইফুল ইসলাম ও শামীম খানের লোকজন পিছু হটে এবং সেলিম ভুঁইয়ার লোকজন স্ট্যান্ডে ঢুকে স্লোগান দিতে শুরু করেন। তবে এ সময় সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের নিষ্ক্রিয় দেখা যায়। দাবি করে প্রত্যক্ষদর্শীরা বলেন, কিছুক্ষণের মধ্যে সেখানে সেনাবাহিনী, 2টি গাড়ি ও অতিরিক্ত পুলিশ আসে। তখন সশস্ত্র অবস্থায় মহড়া দিতে দেখা যায় শ্রমিক নেতাদের। পরে অতিরিক্ত সেনা সদস্যরা ঘটনাস্থলে এলে দুই পক্ষই এলাকা ছেড়ে চলে যায়। তখন আশপাশের অবস্থান নেওয়া উৎসুক লোকদেরও সরিয়ে নেয় সেনাবাহিনী। ডিবি হারুনের প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা করেন স্বামী, বললেন স্বর্ণা। অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণাকে 2021 সালে প্রতারণা, অর্থ আত্মসাৎ, হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। স্বামী কামরুল হাসান জুয়েলের করা মামলায় গ্রেপ্তারের পর সে সময় গণমাধ্যমে যা এসেছিল প্রকৃত ঘটনা তার পুরোপুরি উল্টো বলে দাবি করেছিল অভিনেত্রী। স্বামী জুয়েলের কথা না শোনায় মিথ্যা মামলা সাজিয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান ও ডিবির প্রধান হারুনা রশিদের প্রভাবে খাটিয়ে তাকে গ্রেপ্তার বলে দাবি করেছেন অভিনেত্রী। রোমানা স্বর্ণা বলেন, এক বন্ধুর মাধ্যমে জুয়েলের সঙ্গে পরিচয় হয়। 2019 সালে তারা বিয়ে করেন। তিনি বলেন, আমার ক্যারিয়ারে যখন সুসময় তখন বিয়ে করি কামরুল হাসান জুয়েলকে। তবে বিয়ের পরই পারিবারিক দ্বন্দ্ব এক পর্যায়ে গড়ায় মামলা মোকদ্দমায়। আমাকে মিথ্যা বলে জুয়েল বিয়ে করেছিল। সে তার আগের বউয়ের কথা গোপন রেখে বিয়ে করে। এসব জানার পরই বৈবাহিক জীবনে নেমে আসে অশান্তি ও নির্যাতন। একটা পর্যায়ে তার সঙ্গে ঘরনা করার সিদ্ধান্ত নিই। নির্যাতনের জন্য কয়েকবার সাধারণ ডায়েরি করেও লাভ হয়নি। বিয়ের আগে বলেছিল অভিনয় করলে অসুবিধা নেই, কিন্তু বিয়ের পর দেখা যায় উল্টো চিত্র। আমাকে অভিনয় করতে দেয়নি। স্বর্ণা বলেন, বিয়ের পরে মায়ের বাসায় থাকতাম। একবার আমার প্রথম ঘরের সন্তানকে শুটিং থেকে অপহরণ করে। আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে বিভিন্ন সময় হুমকি দিত। দুবার তাকে ডিভোর্স দিই। শেষ পর্যন্ত আমাকে ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করে। ডিভোর্স তুলে নিলে মামলা তুলে নেবে এমন শর্ত দেওয়া হয়। স্বর্ণা অভিযোগ করে বলেন, তৎকালীন ডিবির প্রধান হারুন জুয়েলের অপকর্মে সহযোগিতা করতেন। তাই উপায় না থাকায় এক পর্যায়ে তিনি সমঝোতা করেন, মামলা তুলে নেন। স্বর্ণা বলেন, প্রথম ডিভোর্সের পর কিছুদিন ভালো গেলেও দ্বিতীয়বার ডিভোর্স দিলে আমাকে আটকানোর জন্য মিথ্যা মামলা দেয় জুয়েল। আমি যেন অভিনয় করতে না পারি, কাউকে মুখ দেখাতে না পারি। আমাকে গ্রেপ্তার করানোর জন্য ডিবি হারুনকে মোটা অঙ্কের অর্থ দিয়েছিল বলে জানতে পারি। 1.5 মাস জেলে থাকার পর ডিভোর্স দিতে পারবো না, সেই শর্তে জামিন করায়। পরিবারের কথা চিন্তা করে এই শর্তে রাজি হই। ডিভোর্স চলাকালীন ভয়ভীতি দেখিয়ে নতুন করে কাবিন ছাড়াই বাসায় এসে থাকতো জুয়েল। 1.5 বছর গৃহবন্দী করে রাখে আর সন্তান ও পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দিত। পরিবারের কথা ভেবে এতদিন সহ্য করেছি। জামিনে বেরিয়ে আসার পর জুয়েল সৌদি আরব যায়। সেই সুযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করে আমি সেখানে চলে যাই। এর আগে পড়াশোনার জন্য ছেলেকে পাঠাই। যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিল জেনে জুয়েল নানাভাবে আমাকে হুমকি দেয়। দেশে আমার পরিবার থাকায় তাদের নানাভাবে হুমকি দেয়। যুক্তরাষ্ট্র